প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব অষ্টম অধ্যায়ের নগদান বই। নগদান বইয়ে দুঘরা নগদানে বা দুঘরা নগদান বইতে ডেবিট পার্শ্বে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো আমরা ব্যাখ্যা আকারে শিখব। আমরা দেখতে পাচ্ছি যে 2019 সালের মার্চের 18 তারিখে নগদে আসবাবপত্র বিক্রয় 2500 টাকা। যদি আমরা নগদে আসবাবপত্র বিক্রয় করি, আমরা জানি বিক্রয় হিসাব লেখা যাবে না। নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কেননা সম্পদ বিক্রয় করলে সম্পদ হ্রাস পায়। যেহেতু নগদান হিসাব ডেবিট হয়েছে, তাই ডেবিট পার্শ্বে অবস্থান করব, নগদের বিপরীত শব্দটি লিখব। নগদের বিপরীত শব্দটি হচ্ছে আসবাবপত্র, তাই আসবাবপত্রটি লিখে আমরা নগদের কলামে টাকা লিখব। কেননা নগদের কলামে আমরা 2500 টাকা লিখেছি, নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। 19 তারিখ আমরা দেখতে পাচ্ছি চেকের মাধ্যমে যন্ত্রপাতি বিক্রয়। যন্ত্রপাতি বিক্রয় করলেও কিন্তু বিক্রয় হিসাব লেখা যাবে না, কেননা যন্ত্রপাতিটি হচ্ছে সম্পদ। সম্পদ বিক্রয় করলে বিক্রয় নাম লিখব না, কিন্তু চেক কথা উল্লেখ থাকার কারণে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, তাই ডেবিট পার্শ্বেই অবস্থান করব, কিন্তু আমরা লিখব যন্ত্রপাতি হিসাব এবং ব্যাংকের কলামে টাকাটি লিখব, কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি পূর্বে অবলোপিত অনাদায়ী পাওনা 500 টাকা আদায় হয়েছে। অর্থাৎ পূর্বে আমাদের অনাদায়ী পাওনা অবলোপন হয়েছিল, সেই অবলোপনকৃত অনাদায়ী পাওনা আজকে আদায় হয়েছে। আমাদের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, আদায়কৃত কুরিন হিসাব ক্রেডিট। আমরা ডেবিট পার্শ্বে কেন আদায়কৃত কুরিন লিখব? কেননা নগদান ডেবিট হয়েছে। আমরা দুঘরা নগদানের কাজ শিখছি। দুঘরা নগদানে যদি নগদান হিসাব ডেবিট হয়, তাহলে কিন্তু ডেবিট পার্শ্বেই সেই লেনদেনটির কাজ হয়, কিন্তু বিপরীত শব্দটি হচ্ছে আদায়কৃত কুরিন। কেন আমরা নগদের কলামে 500 টাকা লিখব? কেননা নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আমরা 21 তারিখে দেখতে পাচ্ছি বিগত বছরে অবলোপনকৃত অনাদায়ী পাওনা 1000 টাকা আদায় চেক মারফত উক্ত চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। 21 তারিখের জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট, আদায়কৃত কুরিন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে, তাই ডেবিট পার্শ্বে আমরা অবস্থান করব, কিন্তু ডেবিট পার্শ্বে ব্যাংকের বিপরীত শব্দটি লিখতে হবে। বিপরীত শব্দটি হচ্ছে আদায়কৃত কুরিন। আমরা নগদের কলামে টাকা না দিয়ে কেন ব্যাংকের কলামে 1000 টাকা লিখব? কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, এই কারণেই আমরা ব্যাংকের কলামে টাকাটি ব্যবহার করব। 22 তারিখ আমরা দেখতে পাচ্ছি মালিক ব্যবসায় 2000 টাকা পুঁজি বিনিয়োগ করলেন। মালিক যদি ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করে, তাহলে কিন্তু নগদ অর্থ ব্যবসায়ে বৃদ্ধি পায় এবং মালিক ব্যবসায় সুবিধা দেওয়ার কারণে মূলধন হিসাব সৃষ্টি হয়। নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, তাই ডেবিট পার্শ্বে অবস্থান করব, কিন্তু নগদের বিপরীত মূলধন হিসাব লিখব এবং নগদের কলামে 2000 টাকা লিখব, কেননা নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। আমরা 23 তারিখে দেখতে পাচ্ছি মালিক তার ব্যক্তিগত সঞ্চয়পত্র 5000 টাকা ভাঙিয়ে 4000 টাকা ব্যবসায়ে সরবরাহ করেন এবং উক্ত টাকা ব্যাংকে জমা দেন। এখানে কিন্তু তার ব্যক্তিগত সঞ্চয়পত্র ভাঙিয়েছে, এই 5000 টাকার হিসাব আসবে না। 5000 টাকার মধ্যে থেকে 4000 টাকা যে ব্যবসায়ে সরবরাহ করেছে, এই 4000 টাকার হিসাবই অন্তর্ভুক্ত হবে। এখানে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে, তাই ডেবিট পার্শ্বে আমরা অবস্থান করব, ব্যাংকের বিপরীত শব্দটি আমরা মূলধন হিসাব লিখে ব্যাংকের কলামে 4000 টাকা লিখব, কেননা ব্যাংক হিসাব ডেবিট হয়েছে, অথবা ব্যাংক হিসাব ডেবিটে থাকা অর্থই হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তাই ব্যাংকের টাকা মূলধন হিসাব লিখে ব্যাংকের কলামেই লিখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 24 তারিখে ব্যাংক থেকে ঋণ আনা হলো। ব্যাংক থেকে যদি আমরা ঋণ আনয়ন করি, তাহলে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায়, অপরদিকে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হয়। যেহেতু ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট পার্শ্বে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত ব্যাংক ঋণ হিসাব লিখে আমরা ব্যাংকের কলামেও টাকা দিতে পারি বা নগদের কলামেও লিখতে পারি। এখানে দুইটি নিয়ম রয়েছে। যদি আমরা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি, তাহলে যদি নগদ অর্থ আমাদের হাতে দেয়, তাহলে আমরা ব্যাংক থেকে যে ঋণের অর্থটা পেয়েছি, সেটা কিন্তু নগদেই পেয়েছি। এই কারণে আমরা এখানে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট এটি লিখতে পারি।
নগদান হিসাব ডেবিট থাকার কারণে নগদের বিপরীত ব্যাংক ঋণ লিখে আমরা নগদের কলামে 2000 টাকা লিখব। আরেকটি নিয়ম রয়েছে, যদি ব্যাংকের টাকা আমাদের হাতে না দিয়ে আমাদের ব্যবসায়ের ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেয়, তাহলে কিন্তু এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তখন কিন্তু ব্যাংক ঋণ লিখে আমরা নগদের কলামে না দিয়ে ব্যাংকের কলামে 2000 টাকা লিখতে পারি। 25 তারিখে আমরা দেখতে পাচ্ছি সুমনের নিকট থেকে কর্য আনা হলো। সুমনের নিকট থেকে কর্য আনায়ন করলে আমরা নগদ অর্থ পাই, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য সুমন বা সুমনের কর্য হিসাব ক্রেডিট। অর্থাৎ সুমন সে বন্ধু অথবা যে কোনো পরিচিত ব্যক্তি, তার নিকট থেকে কর্য আনা হলো। তার নিকট থেকে কর্য আনলে কর্যটাও এক প্রকারের ঋণ, তাহলে নগদান হিসাব ডেবিট, সুমনের কর্য বা সুমনের ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট হওয়ার কারণে ডেবিট পার্শ্বে লিখব। নগদের বিপরীত শব্দ হচ্ছে সুমনের কর্য। সুমনের কর্য লিখে আমরা নগদের কলামে 2500 টাকা লিখব। আমরা দেখতে পাচ্ছি 26 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করেছে অথবা ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 500 টাকা। এখানে দুভাবে উল্লেখ থাকতে পারে, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ অথবা ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা। এটির জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট বা ব্যাংক মঞ্জুরকৃত সুদ হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পাশে অবস্থান করব। ব্যাংকের বিপরীত শব্দটি হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর বা ব্যাংক সুদ হিসাব লিখে আমরা ব্যাংকের কলামে 500 টাকা লিখব। আমরা যে লেনদেনগুলো দেখতে পেলাম এই লেনদেনগুলো কিন্তু 2 গোড়া এবং 3 গোড়া নগদান বহিতে ডেবিট পার্শ্বে অবশ্যই লিখতে হবে।